হ্যালো, আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪৫তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৯ প্রোগ্রামের চ্যাম্পিয়ন সাইক্লিস্ট জনাব আবিদ হাসান। আমরা তার কাছ থেকে আজকে আমাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স শুনবো। তো আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের চ্যাম্পিয়ন ৪৫তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন জনাব। তো আবিদ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। যাক, আপনার সাথে কথা আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আমরা আপনার কাছ থেকে শুনতে পাবো। তো আমি আবিদ ভাইয়ের একটু পরিচয় সংক্ষেপে দেই, তারপরে আবিদ ভাই নিজ থেকে তার পরিচয় দিবে। আমি যতটুকু জানি যে তিনি ৪৫তম শীতকালীন যে জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন, থার্ড এশিয়ান ইউথ গেম বাহরাইনে অনুষ্ঠিত ২০২৫ সালে, সেখানে তিনি অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এবং তার আরো অনেক অর্জন আছে তার ঝুলিতে। তো আমরা বেশি দেরি না করে আমরা সরাসরি আবিদ ভাইয়ের কাছেই তার বিশাল যে সুপরিশীলিত পরিচয় আছে সেটা শুনবো। আবিদ ভাই, আপনি বর্তমানে কোথায় আছেন, কি করছেন, সবকিছু আমাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করবেন। জি ভাই, আম, আমি আমার বাসা খুলনাতে। আমি খুলনার শহরেই থাকি। আহ, আমি খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্লাস নিউ 10 এবারা, আর এখান থেকেই পড়াশোনা করতেছি। আর আপনার সব মিলায়ে সাইকেলিং, তারপরে পড়াশোনা, দুইটাই এভারেজ চলতেছে। আচ্ছা, আবিদ ভাই, আপনি তো আমাদের চ্যাম্পিয়ন পার্সন। আসলে আপনার যে সাইক্লিং যাত্রা, এই যে আপনি সাইক্লিস্ট হয়ে ওঠা, এই সাইক্লিং যাত্রার শুরুটা কিভাবে হয়েছিল, যদি আমাদের কিছু শেয়ার করেন। আমার সাইকেলিং জীবনের শুরুটা হয়েছিল আপনার ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার থানা পর্যায়ে যে গেমটা হয়েছিল ওইখান থেকে। দেন আমাদের স্কুল থেকে বাছাইকৃত আমাদের স্কুল খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওইখান থেকে আমাকে স্কুল পর্যায়ে নামানো হয়েছিল। ওইখান থেকে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। ওইখান থেকে আপনার যাত্রা শুরু আমার। আচ্ছা, মানে এখান থেকে আপনার যাত্রা শুরু আর কি। এটা জি, কত বছর আগে বললেন? ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা, তার মানে ২৫ সালে আপনি ফেব্রুয়ারিতে শুরু করে অলরেডি আপনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন ২৬ সালের ভেতরে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্টও করেছেন। জি, খুবই থার্ড আসলে এশিয়ান। আনন্দের বিষয় আমাদের জন্য। তো এই সাইক্লিং এর যে পেশা বা ধরেন নেশা হিসেবে নেওয়ার পিছনে মূল অনুপ্রেরণা কি ছিল, বা কে ছিলেন আপনার অনুপ্রেরণা হিসেবে, কে ছিলেন? অনুপ্রেরণা হিসেবে আমাদের খুলনা সাইকেলিং কমিউনিটির একটা ভাইয়া ছিল। উনি সাইকেলিং করতেন এবং উনি আমার খুবই কাছের একজন মানুষ ছিলেন। ওনার নাম না বললেই নয়, শরীফুল ইসলাম। উনি আমার এই সাইক্লিং জগতে আসার সুযোগ, মানে আসার অনুপ্রেরণা বেশি আগ্রহী করাইছেন। মানে ওনার মাধ্যমেই আমি সাইক্লিং বা এই রেস জগতে ঢুকছি। আর সাইক্লিং এ ঢুকছি আমার অনেক ছোটবেলা থেকেই সাইক্লিং পছন্দ। মানে সাইক্লিং যে সাইকেলটা, মানে এটা অনেক কেনার শখ ছিল। তারপরে সাইক্লিং
আপনার তারপরে এখান থেকে সাইকেলিং যাত্রা শুরু হয় 2023 সালের ফার্স্টের দিকে। আর আস্তে আস্তে আব্বু, তারপরে নিজের ফ্যামিলি বেশি সাপোর্ট করছেন নানা, আর আম্মুই তো আছেই, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার খুব কাছের একজন বড় ভাইকে দেখে আপনি অনুপ্রাণিত হতেন বারংবার। তারই ফলশ্রুতিতে আপনি সাইক্লিংটাকে একটা নেশা হিসেবে নিয়েছেন। ভালোবাসার জায়গায় আপনার পৌঁছেছে সাইক্লিংটা, এবং বাবা মা উভয়ের একটি অনুপ্রেরণা ছিল আপনার পেছনে, যার দরুন আজকে আপনি একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন আমরা আপনাকে দেখতে পাচ্ছি আর কি। আসলে সবার সাফল্যের পেছনে বিভিন্ন অনেক কঠিন পথ বা বন্ধুর পথ থাকে। তো আপনার এই যে সাফল্যের পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল, বা কি বাধার সম্মুখীন আপনি হয়েছিলেন? সব থেকে বড় বাধার সম্মুখীন হয়েছিলাম যে ফার্স্টে যে সময় আমি গেমে অংশগ্রহণ করতে চাই, তখন আমার মানে কেউই দিতে চায় না যে তুমি সাইকেলিং পারবা না, তুমি সাইকেলিং কেন করো, তারপরে সাইকেল রেস করে কোনো ইয়া নাই, মানে কোনো ভবিষ্যৎ নাই এখানে, এটা পুরোই ভালো গেম, মানে অ্যাজ এফ স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু তোমার এটার বেশি, এটার উপরে বেশি ফোকাস না দিতে, পড়াশোনায় ফোকাস দিতে। এই অ্যাজ ইউজুয়াল আমাদের সমাজে যেটা হয়, মানে আমরা যখনই কোনো সাইডে আমরা চেষ্টা করি বা কোনো একটা স্পোর্টস কে আমরা পেশা হিসেবে নেওয়ার শুরু করি, বা আমাদের একটা ওটার প্রতি নেশা থাকে, তখন ফ্যামিলি থেকে বা আশপাশ থেকে অনেক বাধা আসে, যেটা দিয়ে তোমার দ্বারা হবে না বা এটার ভবিষ্যৎ নেই। কারণ আমরা আসলে সবাই পড়াশোনা করে একটা চাকরি করব, আমাদের একটা ভালো ফিউচার হবে, এটাই আমাদের সমাজের অ্যাজ ইউজুয়াল যে প্ল্যান সবাই করে সেটাই। বাট এর ভিন্ন যখনই কিছু আসে, তখনই দেখা যায় যে বিভিন্ন বাধা আমাদের সামনে আসে। তো আপনার ক্ষেত্রেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আপনার ক্ষেত্রেও আপনি সেম বাধাগুলোই পেরিয়ে এসেছেন। হ্যাঁ, আর যেহেতু কিন্তু যেহেতু আপনি এখন স্টুডেন্ট, সামনে আপনার আরো অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। তো এই ধরনের বাধা আসবে বলে আমার মনে হয়। জি, আচ্ছা আচ্ছা, আহ বাধা তো অনেকেই আসে। এমন কি কখনো হয়েছিল যে ধরেন এমন কোনো সময় যে আপনার মনে হয়েছে যে না, সাইক্লিং ছেড়ে দিবেন, বা সেই সাইক্লিং আর করবেন না, সেই পরিস্থিতি আসলে কেমন ছিল? এমন কোনো পরিস্থিতিতে পড়ি নাই, আমার ফ্যামিলিও এমন কোনো পরিস্থিতিতে ফেলাই নাই যে সাইক্লিং আমার একটা গেম আমার পছন্দ, এই গেমটা থেকে আমার বের করার জন্য কোনো প্রেশারই দিই নাই। আহ, সম্পূর্ণ সাপোর্ট আমার ফ্যামিলি, আর স্কুল তো সাথেই আছে, স্কুল আর নিজের ফ্যামিলি ছাড়াই সাইক্লিং এ এখনো কোনো বাধা আসে নাই, অত বড় কোনো বাধা আসে নাই যে সাইক্লিং ছেড়ে আমি অন্য গেম খেলবো বা সাইক্লিং ছেড়ে দেবো, এরকম কোনো বাধা আসে নাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনার একটু বেশ আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করেছে বিষয়টা নিয়ে, এবং আপনি তাদের অনুপ্রেরণায় এখনো এগিয়ে যাচ্ছেন। জি, আসলে এবার আমরা আসি যে আপনি স্বর্ণ পদক যে জিতলেন, এই স্বর্ণ পদক জেতার যে মুহূর্ত, এই মুহূর্তটা আসলে কেমন ছিল? মুহূর্ত মুহূর্তটা আহ কেমনে বোঝাবো এটা আমি নিজেও জানি না, কারণ সাইক্লিং এই ন্যাশনাল গেমের মানে এটা ধরে আমি প্রায় 1 মাস 2 মাস প্রায় ক্যাম্পিং করি, মানে ক্যাম্পিং মানে ইয়া করি, পড়াশোনার ফাঁকে এটা আমি আপনার চালাই যাই। আর এটা যেদিন আমার ব্যাচ থাকে না বা স্কুল থাকে না, ওই দিন আমি প্র্যাকটিস শুরু করি। এমন করতে করতে যে সময় আমি আহ, সময় যত আগায় আসে ততই আমার আহ, মনের ভিতরে একটা ভয় ভয় সৃষ্টি হয় যে আমি কি করব, বা ন্যাশনাল গেমে আমার পদক বা কি আসবে, তারপরে আপনার আহ গেমে যদি কোনো পয়েন্ট আমার মাইনাস বা আমার কোনো প্লান্টি দেয়, সেক্ষেত্রে আমি কি কি করব বা আমার কি কি করা উচিত, এগুলো প্রায় 10 দিনের মতন ভাবি। 10 দিন প্রায় আমার ভাবির বাসায় ঢাকাতে, ভাইয়ার বাসায় ওইখানে থাকি।
ওইখানে থেকেই ঢাকা 300 ফিটে আমি প্র্যাকটিস চালু করে যাই। আর এখন ফ্যামিলি থেকে এরকম সাপোর্ট দিছে, আর ভাইয়া আর ভাবি তো প্রতিদিনই সাপোর্ট দেয় আমার, সাপোর্ট দেয়। তারপরে আপনার যত দিয়ে স্পন্সর সব ফ্যামিলি। এই তারপরে যে সময় স্বর্ণ পদক জিতি, ওই সময় আপনার অনুভূতিটা এমন যে যদি সামনে আমার কোনো ফ্যামিলির বা কারোর পাতাম তা আমি নিজেই কান্না করে দিতাম, কারণ আমার জীবনে ফার্স্ট এই স্বর্ণ পদক জেতা। আর এর আগেও ন্যাশনাল গেম খেলছি, কিন্তু ওইখানে আমার জ্বরের কারণে আমি ভালো ইফোর্ট দিতে পারি নাই। আমার বেস্ট আমি যেটুকু দিতে পারছি ওইটুকু আলহামদুলিল্লাহ। আর এবছর সম্পূর্ণ ইফোর্ট দিয়ে আমি রেসটা শেষ করার পরে আমাদের টিম থেকে বা বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন অনেক সম্মান দিছে আমারে। এই এজ এ সাইক্লিস্ট হিসেবে অনেক সম্মান পাইছি এই গেমের পরে। আচ্ছা আচ্ছা, তার মানে স্বর্ণ পদক জেতার পরে আপনার যে অনুভূতিটা, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা এবং তার পরবর্তীতে আপনার যে এক্সপেকটেশন বা আপনাকে যেভাবে আপনার বন্ধু মহল, আপনার আত্মীয় মহল বা আপনার আদার্স যে মহল আছে তাদের কাছ থেকে যে আপনি যে ভালোবাসাটা পেয়েছেন, তাদের আন্তরিকতা পেয়েছেন, এটা আসলে অকল্পনীয় ছিল। জি। আচ্ছা আচ্ছা, এটা আবিদ ভাই আরেকটা বিষয় যে বিদেশের মাটিতে বা বড় কোনো প্রতিযোগিতায় আপনি যখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বা আপনি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন, এই যে করার যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? আমি এই থার্ড এশিয়ান মানে বাংলাদেশ ন্যাশনাল গেমে ওই আপনার 2025 সালে যে ন্যাশনাল গেমটা হয় ওইখানে অংশগ্রহণ করার পরে ওইখান থেকে আমাদের বাছাইকৃত 6 জন খেলোয়াড়কে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন অনেক সুন্দর করে 3 মাসের একটা ক্যাম্প করায়। ক্যাম্প থেকে আমাদের বাছাইকৃত 2 জনকে ওইখান থেকে বাহরাইনে নিয়ে যায়। আমি ফার্স্ট হিসেবে মানে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এই প্রথমবার জুনিয়র টিম বাইরের দেশে নিয়ে গেছে। আহ কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আমাকে সুযোগ করে দিছে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি বাইরের দেশে খেলতে যেতে পারছি। এখন বাইরের দেশে আপনার যে সময় আমি গেম হয় বা আমি ওই দেশের মাটিতে পা দিই, সে সময় আমার বুকের ভিতরে একটু ভয় ভয় সৃষ্টি হয় যে কি হবে, রেজাল্ট কি হবে, বাংলাদেশকে কেমন রিপ্রেজেন্ট করতে পারবো বা কেমন হবে, অনেক অনেক ইয়ে। অন্যরকম একটা ভয় বা অন্যরকম একটা ভালো মানে ইয়ে, মানে অ্যাচিভমেন্ট করার একটা যে তৃষ্ণা বা এই ধরনের, মানে আসলে এই ধরনের অনুভূতি আসলে ভাষায় আসলে প্রকাশ করা যায় না। যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিদেশের মাটিতে এই বয়সে যে একটা যে অ্যাচিভমেন্ট, এটা আসলে অন্যরকম। তো আপনার কাছে আমরা কিছু জানতে চাই যে ধরেন একজন সফল সাইক্লিস্ট আপনি হয়েছেন বা একজন সফল সাইক্লিস্ট হতে হলে প্রতিদিনের রুটিন বা ডায়েট কেমন হওয়া প্রয়োজন? হ্যাঁ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করেন, যাতে আমরা যারা বা আমাদের পরবর্তী প্রজন্ম সাইক্লিস্ট হতে চায় তাদের লাইফ স্টাইলটা কেমন হলে তারা এই জিনিস এখানে ভালো করবে। আমি এখনো অনেক ছোট যে সাইকেলিং কেমন হবে বা কিভাবে সাইকেলিং করতে হবে বা এর জন্য আমি একজন প্রশিক্ষণের আয়ত্তে আছি যে যে আমাকে প্রশিক্ষণ দেয়। তারপরে আপনার যদি একজন সাইক্লিস্ট যদি এরকম এই পথে যাইতে চাই বা রেসিং জগতে যাইতে চাই বা বাংলাদেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে যেতে চাই, তখন আপনার তার খাবারের মানে খাবারের ঝাল মানে ঝাল জাতীয় যেগুলো খাবার আছে এগুলো খাওয়া নিষেধ, মানে পুরোটাই অ্যাভয়েড করতে হবে। তারপরে টাইমলি ঘুম থেকে উঠতে হবে, ঘুমানো লাগবে। তারপরে আপনার খাওয়া দাওয়া একটু বেশি করা উচিত। সাইক্লিং এ অনেক খাওয়া দাওয়া প্রয়োজন। তারপরে আপনার যে সময় আপনি আহ, প্র্যাকটিস করবেন ওই সময় একটু বেশি করার জন্য
বাইরের দেশের গেমগুলোতে একটু হার্ড ইফোর্ট বা অনেক ইফোর্ট দেওয়া লাগে, কারণ বাংলাদেশে যদি আপনি স্লো চালান তাহলে ওইখানে যে কোনো ইয়ে করতে পারবেন না, কিন্তু ওইখানে যদি আপনি যদি বাংলাদেশে ভালো একটা ক্যাম্প বা প্রশিক্ষণ নেন তাহলে আপনার প্রায় বাইরের দেশে যে বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। আর এজ এ আমি প্রতিনিয়ত খাবারে একটু ফল, তারপরে আপনার গ্লুকোজ এগুলো খাই, কারণ এগুলো শরীরের জন্য উপকারী। কারণ আমরা সাইকেল চালানোর পরে প্রচুর পানি খাওয়া দরকার, কারণ পানি না খাইলে মাসেল ক্রাম্প হইতে পারে, আপনার রিকভারি কম হবে, রিকভারি না হইলে আপনি পরের দিন সাইকেল ভালো করে চালাতে পারবেন না। এইগুলোই। আর মানে পুষ্টিকর খাবার, ফলমূল এই ধরনের খাবার খেতে হবে, এবং যেটা আমাদের ফাস্ট ফুড যেটা আছে এটা অ্যাভয়েড করতে হবে। জি, আচ্ছা আচ্ছা তেল জাতীয় খাবার, আচ্ছা। ঝাল জাতীয় আহ, খাবার একটু কম খেতে হবে। জি, বুঝতে পেরেছি আমরা। তো আপনার যে এই সাফল্য আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, এই বয়সে যে সাফল্যটি আপনি অর্জন করেছেন, এই সাফল্যের পেছনে আপনার যিনি প্রশিক্ষক আছেন এবং আপনার যারা ফ্যামিলি মেম্বার আছেন, তাদের ভূমিকা কতটা বলে আপনি মনে করেন? আহ আমার যে প্রশিক্ষণ ছিলেন, আমার প্রশিক্ষণ অনেকজন ছিলেন। যে আমি ফার্স্টে যে সময় প্রশিক্ষণ নিই, ওই আমার গ্রুপের ওই বড় ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিই, তিনি আমার যা বলে আমি তাই শুনি। তারপরে খুলনাতে একটা ক্যাম্প হয়েছিল, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন থেকে একটা ক্যাম্প দিছিল, ওইখান থেকে বাহরাইনের প্রথম ক্যাম্প চালু হয়। ওইখানে আপনার তিনজন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য ছিল, ওনারা আমাদের 7 দিনে একটা ক্যাম্প করাই। প্রশিক্ষণ দেওয়ার পরে ওইখান থেকে আমরা ইসের জন্য, ন্যাশনালের জন্য আহ মনে হয় যে ন্যাশনাল গেম খেলা উচিত, বা আমাদের এখন আমরা ন্যাশনাল গেম খেলতে পারবো। ওইখানে 44তম ন্যাশনাল গেমে অংশগ্রহণ করি চট্টগ্রামে। আর এর আগে ন্যাশনাল গেমের আগে একটা ক্যাম্প হয়েছিল, আন্ডার 16-এর একটা ক্যাম্প হয়েছিল ঢাকাতে। অনেকগুলো ফেডারেশন, তারপরে অনেক খেলা নিয়ে একটা ক্যাম্প হয়েছিল। ওইখানে বাংলাদেশ আর্মির যে এখন বর্তমান কোচ আছে, উনি আমাদের কোচ ছিলেন। ওইখানে 15 দিনের কোচ ওনার ধারে ইয়ে করছি। তারপরে আপনার ন্যাশনাল গেম শেষ হওয়ার পরে ইন্টারন্যাশনাল যে ক্যাম্পটা ছিল, ওইখানে আপনার ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল ক্যাম্প ছিল যেটা, ওইখানে আপনার দিনাজপুরের জাহাঙ্গীর আলম স্যার, উনি, তারপরে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুনা মোস্তফা কামাল স্যার, তারপরে রিয়াদ মাহমুদ স্যার, ইনারা থেকে আমাদের প্রশিক্ষণ দেয়। ইনারা থেকে আমাদের সাহস যোগায় যে আমরা বাইরের দেশে যে ভালো কিছু করতে পারবো। আহ এই আর তারপরে ফ্যামিলির থেকে আব্বু আম্মু, তারপরে সব থেকে বেশি সাপোর্ট দেন আমার নানা নানি, তারপরে আমার ভাবি ভাইয়া, বোন, সবাই আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট দেয়। কিন্তু আপনার ফার্স্টে ফার্স্টে ওরা বলতো যে সাইক্লিং করিস না, সাইক্লিং পড়াশোনায় ক্ষতি হবে। এগুলো অ্যাভয়েড করে আমি এখন এখন পুরোটাই ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ, সব থেকে এখন। আচ্ছা আচ্ছা, তার মানে এখন সবাই আপনাকে সব দিক থেকেই সাপোর্ট করছে। জি, আচ্ছা, খুবই ভালো। আহ অমিত ভাই, এবার যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে বাংলাদেশের যে সাইক্লিং, এই বাংলাদেশ সাইক্লিং এর এখন কি অবস্থা, এবং এর ভবিষ্যৎ নিয়ে আপনি আসলে কতটা আশাবাদী? বাংলাদেশের সাইক্লিং এখন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে এখন নতুন ফেডারেশন মানে নতুন সব কার্যকলাপ নতুন করে তৈরি হচ্ছে। আর বাংলাদেশে এখন যে সাইক্লিং ফেডারেশনটা আছে ওইখানে সাধারণ সম্পাদক, তারপরে মানে সদস্য, আম, ওনারা অনেক ভালো কাজ করতেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাইক্লিং এর ইয়ে থেকে। আহ আশা করি বাংলাদেশে একটা ভ্যালোড্রিয়াম তৈরি হবে। এটা বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন উপরে
মন্ত্রীর ধারে বলছে এখানে বাংলাদেশের সাইকেলিং এর জন্য আলাদা একটা ভ্যালোডিয়াম তৈরি হবে। তারপরে সাইকেলিং এর আপনার আগে যেমন সাইকেলিং ছিল, এখন অনেক আধুনিক সাইকেল, তারপরে অনেক আধুনিক রাস্তা তো সরকারি, তারপরে আপনার সাইকেলিং এর পার্টস পাতি সব আধুনিক হচ্ছে দিন দিন। সাইকেলিং এর প্রতি সবাই নেশা তারপরে বাড়তেছে। এই এই আর কি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে সাইক্লিং যারা করে এরা এটা আসলে কতটা এক্সপেন্সিভ? আমরা তো বিভিন্ন স্পোর্টস আছে, তার ভিতরে সাইক্লিং আপনার কাছে কেমন, কতটা এক্সপেন্সিভ মনে হয়? সাইকেলিং যতগুলো আমি গেম দেখছি ততগুলো গেমের থেকে সাইকেলিং সব থেকে দামি একটা গেম। কারণ একটা পার্টস পাতি আপনার কিনতে গেলেও বাইরে থেকে, যদি একটা ভালো পার্টস পাতি কিনতে চান তাহলে ও বাইরে থেকে আনা লাগে। কারণ বাংলাদেশে এমন কোনো নাই, যে কোম্পানি নাই বা এমন কোনো নাই যে এত ভালো। তারপরে একটা সাইকেল কিনতে গেলেও ধরেন 1 লাখ থেকে 1.5 লাখ, তারপরে আরো ভালো কিনতে গেলে 2 লাখ, আরো ভালো কিনতে গেলে আরো আছে, যেমন 38 লাখ, 30 লাখ, এরকম অনেক টাকা সাইকেল আছে। কারণ একটা বাইরের দেশে যদি আমি কম্পিটিশন করতে চাই তাইলে আমার মিনিমাম একটা মিডিয়াম রেঞ্জের একটা সাইকেল দরকার। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার, আমরা যে সময় গেম খেলতে গেছি বাংলাদেশ সরকার থেকে আমাদের অনুদান দিছিল সাইকেল। আমাদের বাংলাদেশ সাইকেলিং ফেডারেশন আমাদের সাইকেল দেয়, দেওয়ার পরে আমরা সেই একটা ভালো মানের সাইকেল দেয়, যে সাইকেলটা দিয়ে আমরা বাংলাদেশে কে রিপ্রেজেন্ট করতে পারি ভালো। আর সাইকেলিং আমার দেখা মতে সব থেকে এক্সপেন্সিভ গেম, কারণ এখানে সবকিছুরই দাম অনেক বেশি। যদি আমাদের বাংলাদেশে সাইকেলের উৎপাদনটা বাড়ে বা পার্টস উৎপাদন বাড়ে, তাহলে আমাদের যারা উদীয়মান সাইক্লিস্ট আসবে তাদের তাদের জন্য সুবিধা হবে। জি। আচ্ছা হাফিজ ভাই, যে ধরেন এখন যারা নতুন সাইক্লিং শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে যে সাইকেলিং শুরু করার আগে নিজের সেফটি, হেলমেট, যেমন হেলমেট পরা, তারপরে হ্যান্ড গ্লাভস পরা, নিজের সেফটির জন্য আহ কোনো গ্লাভস ট্লাভস পরা, তারপরে জুতা পরে না চালানো, কেডস পরে চালানো, কেডস, তারপরে এগুলো আগে মেনটেন করে তারপর সাইকেলিং শুরু করার জন্য। তারপরে যদি সাইকেলিং এর রেস, সাইকেলিং এর অনেকগুলো পার্ট আছে, যেমন রেস আছে একটা, সাইকেলিং নিয়ে ট্রাভেল করার জন্য আলাদা পার্ট আছে, তারপরে গ্রুপের সাথে এমনি রাইড দেওয়ার জন্য আলাদা পার্ট আছে। এজ এ যদি রেসে যদি করতে চাই, তিনি একজন ভালো প্রশিক্ষণ কে সাজেস্ট করে তাকে প্রশিক্ষণ নেওয়া। আর যদি গ্রুপের সাথে রাইড দেওয়া হয় তাহলে হেলমেট, তারপরে এগুলো সেফটি আগে, সেফটি ফার্স্ট। আর সেফটি যদি না থাকে তাইলে আপনি এজ এ সাইক্লিস্ট হিসেবে পরিচয় দিতে পারবেন না, কারণ সবাই সাইকেল চালায়। আর আপনি যদি সাইক্লিস্টটা না, বাধ্যতামূলক। আমরা তাহলে বুঝতে পারলাম যে উদীয়মান আসবে এখন, যারা নতুন করে সাইক্লিংটা শুরু করতে চায় তাদেরকে সম্পূর্ণরূপে গুছিয়ে তারপর সাইক্লিং এ আসা উচিত। জি। মানে এই জিনিস, এই যে আপনি বলেছেন ইতিমধ্যে যে এটি একটি এক্সপেন্সিভ গেম এবং সেটাকে আগে থেকে জাস্টিফাই করে তারপরে এটাকে ফুল এফোর্ট দিয়ে তারপর সাইক্লিং এ আসা উচিত, তাহলে সে এখানে ভালো করতে পারবে। এমনিতে যারা সাধারণত সাইক্লিংটাকে যদি কেউ পেশা হিসেবে নেয় তাহলে তার ফিউচারটা কেমন কি মনে হয়? বাংলাদেশে সাইকেলিং যদি পেশা হিসেবে নেয় এটা সম্পূর্ণ ভুল ধারণা, মানে ভুল ডিসিশন। কারণ বাংলাদেশ সরকার এখনো সেই পর্যায়ে যায় নাই যে সাইকেলিং আপনি পেশা হিসেবে নেবেন। সাইকেলিং এজ এ ফ্যাশন হিসেবে নেবেন, কিন্তু পেশা হিসেবে নিতে গেলে এটা বোকামি। কারণ বাংলাদেশে সাইকেলিং হিসেবে মানে সাইকেলিং এর তেমন গুরুত্ব দেয় না।
এই আপনার বাংলাদেশ সরকার আস্তে আস্তে এগুলোর উপরে সব নিয়ে করবেন, কাজ করবেন। আশা করি বাংলাদেশে সাইক্লিং এখনো দেরি আছে যে পেশা হিসেবে নেবেন, কিন্তু এখন যদি কেউ পেশা হিসেবে সাইক্লিং করেন তাহলে এটা পুরো ভুল ধারণা। কন্টিনিউ করতে পারি যারা উদীয়মান আসবে। আচ্ছা, আহ আবিদ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে জানার বিষয় যে আপনার ভবিষ্যৎ প্ল্যান, মানে ভবিষ্যৎ লক্ষ্য কি এবং পরবর্তী প্ল্যান কি? পরবর্তী প্ল্যান, আমার যে পরবর্তী যে গেমটা হবে বা পরবর্তী সালে যে ন্যাশনাল গেমটা হবে ওইখানে যদি আমি জুনিয়র টিমে না খেলতে পারি তাহলে সিনিয়রদের ভিতরে একটা ভালো পজিশন আনা, আর একটু ভালো প্র্যাকটিস করা, যাতে যদি বাইরের দেশের কোনো গেম থাকে তাহলে সেখানে গিয়ে আপনার বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করা। আর আমার মূল লক্ষ্য যে বাংলাদেশকে সাইকেলিং হিসেবে অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাই। আর মূল যে উদ্দেশ্যটা, যে বাইরের দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট বা অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চাই, যখন বাংলাদেশকে আহ সবাই দেখলে বলতে পারবে যে এটা বাংলাদেশ টিম। এজ এ বাংলাদেশ টিম হিসেবে অনেক, যদি এমন হিসেবে হয় তাইলে অনেক ভালো হবে। আমি এটা করতে চাই কারণ আমার ভবিষ্যৎ প্ল্যানই এটা যে বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করব, বাংলাদেশকে বিশ্বের ইসে লিস্টে উঠাবো। এবং পাশাপাশি বাংলাদেশকে শিরোপা এনে দিবেন, সেটা একটা আমাদের লক্ষ্য, আমাদের একটা আশা থাকবে। সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আপনারও প্রত্যাশা সেটাই, আমার যেটা মনে হচ্ছে। আমরা সকলেই চাই যে নিজের দেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে এবং সেখানে একটা সাফল্য নিয়ে আসতে। তাহলেই আমরা মনে করি আমাদের জীবন ধন্য হয়। আর এজ এ স্পোর্টস একটা গোল থাকে যে একজন স্পোর্টসম্যান হিসেবে ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রি হিসেবে নিজেকে, বা বেস্ট স্পোর্টসম্যান হিসেবে নিজেকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাও। জি, তো আবিদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে। আপনি আপনার জীবনের গুলো কিভাবে হলো সেটা তুলে ধরলেন। ভবিষ্যতে যারা সাইক্লিং এ আসতে চায় তাদের জন্য কিছু পরামর্শ আপনি দিলেন। এটা আসলে যারা আমাদের সকলের জন্যই উপকারী। একজন চ্যাম্পিয়ন সাইক্লিস্টের কাছ থেকে একটু পরামর্শ পাওয়া, এটা আসলে যারা নতুন সাইক্লিস্ট তাদের জন্য একটা রূপরেখা হয়ে দাঁড়িয়ে তারা ধরতে পারবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব যে আপনি ভবিষ্যতে আরো এগিয়ে যান। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যে অনুষ্ঠানটি এর মাধ্যমে আজকে আমরা এখানে আপনার আহ যে সাফল্যের সাফল্য গাথা আমরা শুনতে পেলাম, আমরা আপনার পরিকল্পনা শুনতে পেলাম। এজন্য বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানকে এবং এর পেছনে যারা কাজ করছেন তাদের সম্পূর্ণ টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা আমাদের সামনে, আমাদের দর্শক, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার ঠিক রাত 10টায় অনুষ্ঠিত হয়। তো আজকে আমরা আসলেই ভাগ্যবান যে আমাদের চ্যাম্পিয়ন আবিদ হাসানকে আমাদের সাথে পেয়েছিলাম, যে তার অভিজ্ঞতা আমাদের শেয়ার করলেন। আর যারা দর্শক আছেন তারাও আমাদেরকে দেখলেন, আমাদের আবিদের কথা শুনলেন, আমাদেরকে অনুপ্রাণিত করলেন। তো আবিদ ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ অনুষ্ঠানটি চলমান রয়েছে, আজকে 4র্থ এপিসোড, এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু আপনার অনুভূতি ব্যক্ত করবেন।
ধন্যবাদ জানাই খুলনা 24.com কে, 24.com কে, কারণ আমি এই ফার্স্ট কোনো আহ, আপনাদের এমন কোনো ইভেন্টে আমি অংশগ্রহণ করি, এমন কোনো ইভেন্টে বা লাইভে এসে এমন কোনো কিছুই বলি নাই। ধন্যবাদ জানাই যারা এর পিছনে কাজ করতেছেন তাদেরকে। আর বিশেষ ধন্যবাদ জানাই যারা এত সময় ধরে আমাদের এই লাইভটা দেখতেছেন। অসংখ্য ধন্যবাদ আবিদ ভাই। তো আজ আর বেশি সময় নিব না, আজ আমরা এখানেই শেষ করব। আপনার জন্য শুভকামনা থাকবে, আপনার পরিবারের জন্য শুভকামনা থাকবে, এবং যারা আমাদের দর্শক আছেন তাদেরকেও আজকের মতো শুভকামনা জানিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।